অনেকেই কমেন্ট করছে যে এই সময় গাছে প্রচুর পরিমাণে রোগের আক্রান্ত। আর এই রোগের আক্রান্ত থেকে কি করে মুক্তি পাবো এবং সম্পূর্ণ রোগমুক্ত বাগান কি করে করব, এটা নিয়ে অনেকেই কমেন্ট করছে যে অনেকের গাছে পোকার আক্রমণ করছে, অনেকের কাছে ফাঙ্গাল আক্রমণ করছে। এই ব্যাপারগুলো নিয়ে অনেকটাই তো সবার প্রথমে আমরা খুব ভালো করে ক্লিয়ার হই যে গাছের রোগ সাধারণত দুরকম হয়। একটা হচ্ছে যেটা গাছে আমরা মাটিতে বা জল যে সমস্ত দিই বা আবহাওয়া এর উপর নির্ভর করে একটা হয়, সেটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই আক্রমণটাকে আমরা বলি ফাঙ্গালের আক্রমণ। এই একটা আক্রমণ, এই আক্রমণটাকে কিন্তু আমরা একটু চাইলে আটকে দিতে পারি এবং একটু যদি পরিশ্রম করি বা একটু যদি গাছকে একটু কেয়ার করি তাহলে আটকে দিতে পারি। আর একটা সমস্যা হচ্ছে যেটা বাইরে থেকে ক্রিয়েট করা হয় গাছকে, যেমন বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ। তারা এসে গাছের উপর বসলো, বসে তারা গাছের পাতাকে খেয়ে ফেললো, গাছের ইমিউনিটি পাওয়ার কমে গেল, গাছের বাড়ন্ত কমে গেল। ঠিক আছে, এই একটা ব্যাপার রয়েছে। তারপর অনেক পোকামাকড় রয়েছে যারা গাছের পাতার উপর আসে মলমূত্র ত্যাগ করছে, পাতার উপরে ব্ল্যাক স্পট ফেলে দিচ্ছে, বিভিন্ন ধরনের স্পট ফেলে দিচ্ছে, ফলে গাছের পাতার সালোক সংশ্লেষ কমে যাচ্ছে, ফলে গাছের খাবারটা অনেকটা কমে যাওয়ার ফলে গাছের বৃদ্ধিতেও ব্যাঘাত ঘটছে। তো এই দুটো জায়গাকে আগে ভালো করে ঠিক করতে হবে। যেটা প্রথমে আসলাম ফাঙ্গাল আক্রমণ। ফাঙ্গাল আক্রমণকে আটকাতে হলে সেটা কিন্তু আপনি কোনো কিছু নেট দিয়ে ঘেরা দেওয়া বা আপনি বিভিন্ন রকমভাবে কিছু স্প্রে করা, এইরকমভাবে কিন্তু আটকানোটা খুব মুশকিল হয়। একে আটকাতে হলে সবার প্রথমে আপনাকে আপনাকে দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার, আপনি যে গাছটি প্রতিস্থাপন করছেন, যখন গাছটিকে ক্রয় করছেন তখন সম্পূর্ণ রোগমুক্ত গাছ, সতেজ গাছ আপনাকে ক্রয় করতে হবে। এবং গাছে যেন সেই সময় যখন আপনি নার্সারি থেকে গাছ ক্রয় করছেন, দুপুরবেলা গাছ ক্রয় করবেন, যেন কোনো রকম গাছ ঝিমিয়ে যাওয়া বা কোনো রকম কোনো কিছু যদি চোখে পড়ে তাহলে সেই ধরনের গাছগুলি ক্রয় না করে একদম সতেজ গাছ আপনাকে ক্রয় করতে হবে। তার সঙ্গে সঙ্গে ওই গাছটিকে যে মাটিতে প্রতিস্থাপন করবে সেই মাটির মধ্যে যেন এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই রেশিওটা যেন ঠিকঠাক থাকে। সেটা আপনি জৈবভাবে ব্যবহার করুন বা রাসায়নিক সার ব্যবহার করুন, যেটাই করুন, আপনার জন্য এই এনপিকে, এই বিষয়টা রাখা যায়। আমি সাধারণত সবজি বাগান হোক বা যে কোনো বাগান হোক, সেই ক্ষেত্রে আমি হয়তো রাসায়নিক সার ব্যবহার করতে অনেকটাই বারণ করি। কিন্তু যে সমস্ত গাছগুলি পার্মানেন্ট গাছ রয়েছে বা ফুলের গাছ রয়েছে, যে গাছগুলি সাধারণত বেশি টাইম থাকবে না ছাদ বাগানে, সেই সমস্ত গাছগুলিতে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, এই এনপিকে এর বিষয়টা ঠিকঠাক থাকে। তাহলে এটাকে আপনাকে নজর রাখতে হবে। ২ নম্বর হচ্ছে আপনার পরিচর্যা। আপনি যখন গাছটাকে লাগিয়ে দিয়েছেন, গাছটার প্রতিনিয়ত আপনাকে গাছটার পাতার উপর খেয়াল রাখতে হবে, পাতা উল্টে দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই দুটো কাজ আপনাকে করতে হবে। সবসময়ের জন্য আপনাকে গাছের প্রতি খেয়াল রাখতে হবে। যদি গাছে কোনো রকমের, গাছের গোড়ার দিকে খেয়াল রাখবেন যে কোনো রকম গোড়ায় কোনো সমস্যা হচ্ছে কিনা, গাছের পাতায় কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ছোট ছোট কোনো রকম কোনো স্পট দেখা যাচ্ছে কিনা। এটা যদি যখনই এইরকম কোনো কিছু দেখা দেবে, তখনই আপনার কাজ হচ্ছে একটা স্প্রেয়ারে জল নেবেন, স্প্রে করে করে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করবেন, পরিষ্কার করে করে একটু মুছে দেবেন। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, মুছতে গিয়ে আবার এমনভাবে ঘষা দেবেন না যে গাছের পাতার উপরের কোনো লেয়ারটাই উঠে যায়। এই ব্যাপার যেন না হয়, তাহলে কিন্তু পাতাটা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে এবং গাছ কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই সবসময় ঘষা না দিয়ে, যদি অতিরিক্ত মাত্রায় পড়ে তাহলে ঘষা দিতে পারেন, আর যদি হালকা থাকে তাহলে জল দিয়ে স্প্রে করে দিয়ে পরিষ্কার করে দিতে পারেন। গাছের পুরনো পাতা যেগুলি রয়েছে, সেই সমস্ত পুরনো পাতা কোনো রকমই গাছে রাখা যাবে না। যখনই যে পাতাটি কালার চেঞ্জ হচ্ছে বা যেই পাতাটি দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে নিচে রয়েছে, সেই পাতাটিকেই কেটে দেওয়া সবচেয়ে বেস্ট। তা নইলে সবসময়ের জন্য কিন্তু গাছে আক্রমণ হতে পারে। গাছের মাটি এবং গাছের পাতা, তার মধ্যে মিনিমাম অন্তত 4 আঙ্গুল ডিফারেন্স থাকা উচিত। এক কথায় বলতে গেলে মানে 3 থেকে 4 ইঞ্চি ডিফারেন্স থাকা উচিত এই দুটোর মধ্যে। যে গাছের পাতা যদি মাটির সঙ্গে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই জন্য টব এবং মাটি, তার মধ্যে মিনিমাম একটা ডিস্টেন্স যেন থাকে, সেক্ষেত্রে ফাঙ্গাল আক্রমণটা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে জল। জল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল যেন একেবারে চ্যাপচ্যাপে না হয়। অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় থাকে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল সেখানে বসবাস করার উপযোগী পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, সেক্ষেত্রেও গাছ নষ্ট হয়ে যেতে পারে। এটাই কিন্তু আপনি কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারবেন না। তাই এই যে রোগ থেকে বাঁচার জন্য এই সময় যেমন প্রচণ্ড সূর্যালোক, বারবার করে গাছে জল দিতে হচ্ছে। জলটা এমনভাবে দিন যেন সকালে দিলে বিকেলে শুকিয়ে যায়, এইভাবে জল দিন। এই কড়া রোদেও যদি আপনি একদিন জল দিয়ে যদি দেখা যায় সেই মাটিতে 3 দিন পর আবার জল দিতে হচ্ছে, তাহলে সেই মাটিটি মোটেও আপনার গাছের জন্য উপযোগী নয়। সেই মাটিতে বা সেই মাটিতে থাকা গাছটি যে কোনো মুহূর্তেই কিন্তু ফাঙ্গাল আক্রমণ বা রুট রক, যেটাকে আমরা বলি, গোড়া পচে যাওয়া বা শিকড় পচে যাওয়া, সেই জিনিসগুলো কিন্তু হতে পারে। তাই সেই জায়গাগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, সেই বিষয়টাই খেয়াল রাখতে হবে। এবার আসি ফাঙ্গাল, অ্যান্টিফাঙ্গাল।
অ্যান্টিফাঙ্গাল আমরা রাখবো কিনা, দেখুন অ্যান্টিফাঙ্গাল রাখাটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এটা আপনি রাখতেও পারেন, কম দামি যে সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলি পাওয়া যায়, সাপ হোক ব্লাইটক্স হোক, এই দুটোর মধ্যে বেশিরভাগ আমরা সাধারণত ব্যবহার করি। ব্লাইটক্স ব্যবহার করলে কপার অক্সিক্লোরাইড যুক্ত, সেটা সাধারণত ছত্রাকজনিত সমস্যাটা আমাদের বেশি হয়, তাই সেই সমস্ত বিষয়ের জন্য বেশ ভালো কাজ করে, একটু দাম বেশি পড়ে। আবার সাপ রয়েছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। সাপ বলতে কাপড় কাচা সার্ফ নয়, এটা সাপ একটা পেস্টিসাইডের নাম, সেটা কিন্তু পাওয়া যায় বাজারে, সেটা আপনার ব্যবহার করতে, সেটা কম কম দামের মধ্যে বেশ ভালো কাজ করে। তবে সাপ ব্যবহার করতে গেলে আপনাকে একটা নিয়ম খেয়াল রাখতে হবে। আপনি যদি আজকে গাছে স্প্রে করেন, তাহলে আপনাকে অন্তত 7 দিন পর সেই গাছের যে পাতাগুলোতে এই সমস্ত কিছু লেগে রয়েছে সেগুলিকে আবার জল দিয়ে একটু পরিষ্কার করে দেবেন, তাতেই হবে। আর যদি নিয়মিত সাপ্তাহিকভাবে একদিন বা 2 দিন, সপ্তাহে 2 দিন করলে এই দিনে সবচেয়ে ভালো, কারণ এই দিনে গাছের পাতায় জল দিলে কোনো সমস্যা হবে না। সপ্তাহে 2 দিন যদি আপনি গাছগুলোকে খুব ভালো করে স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ফাঙ্গাল আক্রমণটা অনেকটাই কমে যাবে। এবার আসি পেস্টের আক্রমণ। পেস্টের আক্রমণটা কিন্তু সাধারণত বাইরে থেকে হয়। এই সময় যে সমস্ত পেস্টগুলি আসে, পেস্ট বলতে যে শুধু শুঁয়োপোকা এমনটা নয়, কিন্তু সেখান থেকে ছোট ছোট মাছি থাকে, প্রচুর পরিমাণে মাছি থাকে, সেগুলি এসে বসে। ঠিক আছে, এমনও কিছু মাছি রয়েছে যেগুলি চোখে দেখা যায় না, হয়তো গাছের পাতা এক সাইড থেকে খেয়ে শেষ করে দিচ্ছে। এই ধরনের গুড়ি গুড়ি ছোট ছোট মাছি অনেক থাকে, সাদা মাছি থাকে। মাছির যে শুধু একটা ভ্যারাইটি তেমনটা নয়, প্রচুর ভ্যারাইটি রয়েছে গাছকে নষ্ট করার জন্য। তাই এই সমস্ত মাছির হাত থেকে আপনাকে বাঁচার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে জল। মাছি গাছের পাতায় বসে প্রথম কাজই হচ্ছে তাদের বংশ বিস্তার করা। তারা এই গাছের পাতার উল্টো দিকে বংশ বিস্তার করে, ডিম পাড়ে এবং সেখান থেকে নিজেদের বংশ বিস্তার করে। এটার জন্যই, এবং একটা মাছি বসে, তারপর আরও ধীরে 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 বাড়তে থাকে। তারা খুব একটা বেশি এখান থেকে গাছের থেকে যে খাওয়ার সংগ্রহ করে তেমনটা নয়, কিন্তু তারা যে মলমূত্র ত্যাগ করে, সেই মলমূত্র ত্যাগগুলো তারা গাছের পাতার উপরের দিকে করে। উপরের লেয়ারে তারা মলমূত্র ত্যাগ করে এবং নিচের লেয়ারে তারা বসবাস করে। তাই উপরের লেয়ারে আস্তে আস্তে কী হয়, প্রচুর পরিমাণ পোকা যখন হয়, মানে মাছি হয়, তখন উপরের লেয়ারে মলমূত্র ত্যাগ করতে করতে উপরের লেয়ারে একটা ব্ল্যাক স্পট পড়ে যায়, ফলে গাছের সালোক সংশ্লেষে ব্যাঘাত ঘটে। এই সমস্যাটার জন্যই অনেক সময় দেখা যায় যে গাছে কোনো রকম কোনো কিছু হচ্ছে না। তাই মাছি গাছের পাতা খেয়ে ফেলবে না অতটা পরিমাণ। আবার কিছু কিছু মাছি রয়েছে যারা গাছের পাতার সাইড থেকে খেয়ে ফেলে। ঠিক আছে, এই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার পরে আপনাকে এই জিনিসগুলোকে যদি প্রতিনিয়ত জল স্প্রে করেন, মাছির ডিম পারলো, আপনি জল স্প্রে করলেন, আর ওরা এতটাই চালাক যে পাতার নিচে করে, আপনি স্প্রে করলে তো উপরে করবেন, তাই নিচের দিকেও স্প্রে করতে হবে যাতে তাদের ডিমগুলো ধুয়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ব্যাপারগুলি থাকলে তারা যখন দেখবে যে এই গাছটিতে আমার ভীষণ রকমভাবেই উৎপাত, তখন কিন্তু তারা সেই গাছে অন্তত ডিম পাড়া বন্ধ করবে, অন্তত সেই জায়গাটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। এই বিষয়টাকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর বাকি অন্যান্য যে সমস্ত পেস্ট রয়েছে, অন্যান্য পেস্টের ক্ষেত্রেও ঠিক একই রকম। যদি আপনি গাছে প্রথম অবস্থাতেই দেখেন, প্রথম অবস্থা থেকেই গাছ থেকে আপনি সেটাকে দূরে সরিয়ে দিন। এই ছোট ছোট কাজগুলি আপনাকে, মিলিবাগের আক্রমণ মোটেও একদিনে অনেক পরিমাণ ধরে না, খুব অনেকটা সময় নিয়ে ধরে। তাই গাছকে যদি পরিচর্যা ঠিকঠাক করে দেখেন, তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণ হাত থেকেও বাঁচতে পারেন। যদি অনেক পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়, তাহলে জল দিয়ে ধুয়ে ফেলুন। তাতে যদি সম্ভব না হয়, যে ডালগুলিতে হয়ে যায় সেই ডালগুলিতে কেটে বাদ দিয়ে দিন, নাহলে সেখান থেকে এক ধরনের পচন তৈরি হয়, পরে গাছকেই মেরে ফেলবে। তো এই ছোট ছোট কাজগুলি যদি আপনি করতে পারেন, আপনার গাছ সম্পূর্ণ রোগমুক্ত থাকবে। ঠিক আছে, এবার এটা আমরা সাধারণত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এটা পেলাম। সবজি গাছের ক্ষেত্রে আলাদা রকম হয়। সবজি গাছের ক্ষেত্রে বিষয়গুলি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো সবজি গাছে তার জল স্প্রে করে দেওয়া প্রতিনিয়ত অনেকটা জায়গা জুড়ে হলে অনেকটা কঠিন সমস্যা হয়ে থাকে। তো সবজি গাছের বিষয়টা, সবজি গাছে কাছে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমরা সবজি এই সময় এসে করছি। তো সেই বিষয়গুলিতে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো যেই বিষয়গুলিকে আপনাদের জানালো, অবশ্যই সেই সমস্ত বিষয়গুলি দিকে একটু ধ্যান দিন, দেখবেন। আশা করছি আপনার বাগান সম্পূর্ণ রোগমুক্ত থাকবে। আর তার জন্য এই না যে পেস্টিসাইড আপনি ব্যবহার করবেন না, যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, যদি আপনার যদি সেফ জায়গা থাকে, পেস্টিসাইড রাখার মতো যদি সেরকম জায়গা থাকে, যদি আপনার খোলামেলা পরিবেশ থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।